আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নে প্রথমে যে প্রশ্নগুলো কি দেওয়া আছে এগুলো একটু পড়ে নিই। বলা আছে উপযুক্ত তথ্য হতে নেট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তো নেট দেনাদার কিভাবে তৈরি হয় এই জিনিসটা আগে বুঝতে হবে। নেট দেনাদার তৈরি হয় বাকিতে বিক্রয়ের ফলে। ঠিক আছে? বাকিতে বিক্রয়ের ফলে দেনাদার তৈরি হয়। তার মানে বাকিতে যখন বিক্রয় করব তখন দেনাদার তৈরি হবে এবং সেই বাকি টাকা যখন আদায় করব তখন দেনাদার থেকে মাইনাস করতে হবে। আর এই আ যোগ বিয়োগ করার পরে সর্বশেষ যেটি থাকবে সেটি হলো নেট দেনাদার। ঠিক আছে? খ নম্বর প্রশ্ন বলেছে উপযুক্ত জানুয়ারির ১ তারিখ থেকে ২৫ তারিখের লেনদেনগুলো সমীকরণ ভিত্তিক কারণ লেখো। সমীকরণ ভিত্তিক কারণগুলা লিখতে হবে। তাইলে ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত। ওকে? তাইলে এগুলো সমীকরণ ভিত্তিক আমরা কারণ দেখাবো। গ নম্বর প্রশ্ন বলছে পানামা সঞ্চয় জানুয়ারির ১০ তারিখ থেকে ৩০ তারিখের লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তাইলে আমরা ঘটনাগুলো পড়ার সময় আমরা একটু কারণ সহ ডেবিট ক্রেডিটও নির্ণয় করার চেষ্টা করব। তো কি বলা আছে দেখো। বলা আছে জনাব রোকেয়া পানামা সন্সের মালিক। তাইলে পানামা সন্স এটি হলো প্রতিষ্ঠানের নাম। ২০২৫ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো তার ব্যবসায় সংঘটিত হয়। তাইলে জানুয়ারির ১ তারিখে কি ঘটনা ঘটছে একটু দেখি। নগদে ৳৫,৫০,০০০ পণ্য বিক্রয় করা হলো। তাইলে নগদে বিক্রয় করেছ। পণ্য বিক্রয় করলে টাকা আসে না চলে যায় বলো তো? তোমার কাছ থেকে পণ্য কেউ নেবে বা তুমি কারো কাছে পণ্য বিক্রয় করছো। এজন্য তোমার কাছে টাকা আসবে। টাকা বৃদ্ধি পেলে কি হয়? নগদান হিসাব ডেবিট হয়। ঠিক আছে? আর এটা কি করছো? বিক্রি করেছো। পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবই লিখতে হবে। ঠিক আছে? বিক্রয় হিসাব হলো আয়। তাহলে এখানে আয় হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট হবে। জানুয়ারির ১০ তারিখ বলা আছে প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয়। তো ওই যে আমি বারবারই বলি যে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোন আ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং সেটি যদি ধারে বা নগদে বা চেকে এই ধরনের কোনো কিছু উল্লেখ না থাকে, শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, সেই সময় এটি বাকিতে হয়েছে বলে ধরে নিতে হয়। তাহলে প্রিন্তি ট্রেডার্স এখানে অ্যা দেওয়া আছে নাম। এর কাছে বিক্রয় করছে ৳১,২০,০০০। এখানে নগদ বা চেকে এই ধরনের কোনো কথা বলা নাই। তার মানে এটি বাকিতে বিক্রয় করেছে। তাহলে পিওন্তি ট্রেডার্স এটি হলো দেনাদার। ঠিক আছে? এখানে দেনাদার তৈরি হয়ে গেছে। তো দেনাদার হলো একটি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় হিসাব হলো আয়, আয় এখানে বৃদ্ধি পাইছে। তাইলে প্রিয়ন্তি ট্রেডার্স অথবা দেনাদার হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? ১৮ তারিখে বলা আছে নগদে ৳৮০,০০০ পণ্য ক্রয় করা হলো। নগদে ৳৮০,০০০ পণ্য ক্রয়। দেখো পণ্য ক্রয় করলে কি হয়? আয় হয় না ব্যয় হয়? বলো তো? ব্যয় হয়। আর পণ্য ক্রয় করলে টাকা আসে না চলে যায়? বলো? টাকা চলে যায়। তাহলে এখানে টাকা চলে গেছে। নগদান হিসাব কমে গেছে। তাইলে নগদান হিসাব কমলে ক্রেডিট হবে। নগদান হিসাব বাড়লে ডেবিট হবে। তাইলে এখানে নগদান হিসাব কমে গেছে। কিসের জন্য কমে গেছে? পণ্য ক্রয়ের জন্য। তাইলে ক্রয়ের আগে পণ্য লেখা আছে তার মানে এটা ক্রয় হিসেবে লিখতে হবে। তাইলে ক্রয় হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এরপর ২৫ তারিখ বলা আছে মালিকের ব্যবসায়ের জন্য ৳৯০,০০০ অতিরিক্ত মূলধন আনলেন। তো অতিরিক্ত মূলধন যেটা নিয়ে আসে সেটাও নগদে টাকাটা পাওয়া গেছে ব্যবসার জন্য। তাহলে নগদান হিসাব বৃদ্ধি পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে। এরপরে ৩০ তারিখ বলছে ধারে বিক্রয় বাবদ পাওনা ৳১,১০,০০০ নগদে পাওয়া গেলে। এই যে দেখো এখানে যে দেনাদার ৳১,২০,০০০ তৈরি হইল, এই ৳১,২০,০০০ মধ্যে এখন তুমি নগদে ৳১,১০,০০০ পেয়ে গেলা। তার মানে আর বাকি ৳১০,০০০ রয়েছে। এই ৳১০,০০০ নেট দেনাদার। ক নম্বর প্রশ্নে নেট দেনাদারের পরিমাণই বের করতে বলছিল। তাহলে নেট দেনাদারের পরিমাণ এই ৳১,২০,০০০ থেকে ৳১,১০,০০০ মাইনাস করলে বের হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কিভাবে করব দেখো। এটা লিখবা নেট দেনাদারের পরিমাণ নির্ণয়। তারিখ দিবা ২০২৫ জানুয়ারির ১০ তারিখে প্রিয়ন্তীর নিকট ধারে বিক্রয় ৳১,২০,০০০ আর জানুয়ারির ৩০ তারিখে ধারে বিক্রয় বাবদ পাওনা আদায় ৳১,১০,০০০। তাহলে ৳১,২০,০০০ থেকে ৳১,১০,০০০ মাইনাস করলে ৳১০,০০০ বের হয়। এটি হলো নেট দেনাদার। ঠিক আছে? এটি হলো নেট দেনাদার। আশা রাখি ক নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। এরপরে খ নম্বর প্রশ্নটা কি বলেছিল? খ নম্বর প্রশ্ন বলেছে সমীকরণ ভিত্তিতে কারণ লেনদেনগুলো সমীকরণ ভিত্তিক কারণ লেখো। তো এগুলো যে লেনদেন, এই লেনদেনের জন্য সমীকরণ ভিত্তিক হিসাব সমীকরণে যে A সমান L প্লাস OE অর্থাৎ মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব রয়েছে, এইটা আমাদের কারণ সহ লিখতে হবে। তাইলে কারণগুলো আমরা কিভাবে লিখবো? এই যে আধুনিক, এটা হলো কারণ আধুনিক পদ্ধতিতে। ঠিক আছে? লেনদেন হলে লেনদেন লিখবো। যেমন জানুয়ারির ১ তারিখে কি বলা আছে? নগদে ৳৫,৫০,০০০
পণ্য বিক্রয় করা হলো, তাইলে এটা লেনদেন, ঠিক আছে? এখানে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে এবং অপরদিকে বিক্রয় করার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাইলে এটা লিখে দিব এভাবে, জানুয়ারি ২০২৫ জানুয়ারি ১। এটা লেনদেন কিনা, এখানে লেনদেন লিখব। এ সমান এল প্লাস ই সমীকরণে সম্পদ এ এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে নগদান হিসাব বৃদ্ধি পেয়েছে এবং মূলধন হিসাব বৃদ্ধি পাইছে। এজন্য কারণ সহ এভাবে লিখে দিলাম সমীকরণ পদ্ধতিতে। ১০ তারিখে এটা দেনাদার বৃদ্ধি পাইছে এবং বিক্রয় আয় হিসাব বৃদ্ধি পাইছে। এটাও এ বৃদ্ধি পাইছে। দেনাদার হলো এ সম্পদ। ঠিক আছে? তাইলে এটাও লেনদেন ১০ তারিখে। তাইলে এ সমান এল প্লাস ও ই এর সমীকরণে সম্পদ এ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপরে ১৮ তারিখ বলেছে নগদে ৮০,০০০ টাকা পণ্য ক্রয় করা হলো। পণ্য ক্রয় করলে ব্যয় হয়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং নগদান নগদ টাকা কমে যায়। নগদ এটা হলো সম্পদ, সম্পদ কমে গেছে। তার মানে এটাও লেনদেন এ প্লাস এল ই এর এ হ্রাস পাইছে। এই সমীকরণে এ এবং ই মালিকানা সত্ত্ব এটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। ঠিক আছে? হ্রাস পেয়েছে। এই যে এইটা ১৮ তারিখে। সম্পদও হ্রাস পাইছে এবং মালিকানা সত্ত্বও হ্রাস পাইছে। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এরপরে ২৫ তারিখে বলা আছে মালিক ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনলেন। তাইলে ব্যবসার জন্য ৯০,০০০ টাকা নগদ পাইল এখানে। তাইলে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে এবং অতিরিক্ত মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাইলে এটাও লেনদেন। এটাও লিখব লেনদেন। এটা এ প্লাস এল এ সমান এল প্লাস ই সমীকরণে সম্পদ এ ও মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? তাইলে এইভাবে আমরা সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলোর কারণ দেখায় দেব। ঠিক আছে? কারণগুলো এইভাবে দেব। এটা কিন্তু আধুনিক পদ্ধতি। ঠিক আছে? এটা আধুনিক পদ্ধতি। তো আধুনিক পদ্ধতি সবসময় চাই। এটা খ নম্বর প্রশ্নের সমাধান গেল। গ নম্বর প্রশ্ন বলেছিল যে ১০ তারিখ থেকে ৩০ তারিখ অর্থাৎ এই যে এইটা থেকে এই ৪ টার আ কি বলছে? কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাইলে ১০ তারিখ কি বলেছিল? দেখো, প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয়, ট্রেডার্সের নিকট বিক্রয়। তার মানে এটা ধারে বিক্রয় করা হয়েছে। এখানে দেনাদার তৈরি হবে। তাইলে দেনাদার একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাইলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হলো আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাইলে এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাইলে এটা জাবেদা কি হবে? দেখো, সরি জাবেদা না, ডেবিট ক্রেডিট নির্ণয়। জাবেদাই এইভাবে করতে হয়। জাবেদা চ্যাপ্টারে আমরা পড়াবো। ২০২৫ সালে জানুয়ারি ১০ তারিখ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ১,২০,০০০ টাকা। এটা কারণ দেনাদার কেন ডেবিট করলাম? এটা সম্পদ বৃদ্ধি পাইছে এইজন্য। বিক্রয় হিসাব কেন ক্রেডিট করলাম? এটা আয় বৃদ্ধি পাইছে এইজন্য। ঠিক আছে? কারণটা এইভাবে লিখে দিব। আমরা এক কথায় লিখে দিব। তাইলে সুবিধা হবে। অনেক সময় অনেক গাইডে দেখবা যে এই যে ধারে পণ্য বিক্রয় করায় দেনাদার হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই আ দেনাদার হিসাব ডেবিট এবং অপরদিকে বিক্রয় করায় আয় বৃদ্ধি পাইছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট লেখা হয়েছে। এরকম ব্যাখ্যা থাকে। ঠিক আছে? যেটা তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে। তো ওরকম ব্যাখ্যা না দিয়ে সরাসরি দেনাদারকে কেন ডেবিট করলাম? সম্পদ বৃদ্ধি পাইছে এইজন্য। বিক্রয়কে কেন ক্রেডিট করলাম? আয় বৃদ্ধি পাইছে এইজন্য। তাইলে এই কারণটা এইভাবে দিয়ে দিবা। তাইলে সবচেয়ে ভালো হবে। এরপরে ১৮ তারিখে বলা আছে নগদে ৮০,০০০ টাকা পণ্য ক্রয় করা হলো। ক্রয় হলো ব্যয়। ব্যয় হলে কি হয়? ডেবিট হয়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর নগদান হিসাব এটা কিন্তু সম্পদ কমে গেছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ৮০,০০০ টাকা। ক্রয় হিসাব ডেবিট কেন করলাম? ব্যয় বৃদ্ধি পেয়েছে। তারপরে নগদান হিসাব ক্রেডিট কেন করলাম? এটা সম্পদ হ্রাস পাইছে। কারণ নগদ টাকা হ্রাস পাইছে। এরপরে ২৫ তারিখে বলা আছে ব্যবসায়ের জন্য মালিক ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনলেন। তার মানে নগদ টাকা বৃদ্ধি পাইল এবং কি হলো? মূলধন বৃদ্ধি পাইল। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইল। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট ৯০,০০০ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট কেন করলাম? এটা সম্পদ বৃদ্ধি পাইছে। আর মূলধন হিসাব ক্রেডিট কেন করলাম? এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এরপরে ৩০ তারিখেরটা দেখব। ৩০ তারিখে কি বলা আছে? ৩০ তারিখে বলা আছে ধারে বিক্রয় বাবদ পাওনা ১,১০,০০০ টাকা নগদে পাওয়া গেল। তাহলে নগদে পাইছে মানে নগদান বৃদ্ধি পাইছে। তাহলে নগদান হিসাব বৃদ্ধি পাইছে। তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর কেন কার কাছ থেকে পাইলাম? দেনাদারের কাছ থেকে। তাহলে দেনাদার একটা সম্পদ। তাইলে নগদানও একটা সম্পদ, দেনাদারও একটা সম্পদ। এখানে একটা সম্পদ বৃদ্ধি পাইছে আর একটা সম্পদ হ্রাস পাইছে। তাহলে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে নগদান হিসাব ডেবিট কেন করলাম? সম্পদ বৃদ্ধি পাইছে এইজন্য। দেনাদার হিসাব ক্রেডিট কেন করলাম? সম্পদ হ্রাস পাইছে এইজন্য। কারণ দেনাদার এখানে হ্রাস পাইছে। দেনাদার একটা সম্পদ। তো এই ছিল ৮ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা ৮ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা পেয়ে গেছো। তুলনামূলকভাবে এই প্রশ্নটি অনেক সহজ ছিল। ঠিক আছে? এরপরে আমরা ৬ নম্বর সৃজনশীল প্রশ্ন দেখাবো তোমাদের। ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।